আজকে আমরা আলোচনা করব রোধের সমবায়। রোধের সমবায় ইংরেজিতে যাকে বলা হয় কম্বিনেশন অফ রেসিস্টরস। ঠিক আছে, আমরা রোধ বা রেসিস্ট্যান্স বলতে কি বোঝায় এই ধারণা তো পেয়েছি। রেসিস্টরটা আবার কি জিনিস? রেসিস্টর বলতে কি বোঝায়? আমরা যখনই কোনো ইলেকট্রিক সার্কিটকে দেখি সেখানে কি দেখেছি, এরকমভাবে একটা বস্তুকে দেখানো হয়। ঠিক যেমনভাবে আমরা এরকমভাবে একটা বস্তুকে দেখতে পাই, দেখেছি না? এটা কি? এটা সম্বন্ধে আমরা ধারণা পেয়েছি, এটাকে বলা হয় ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ বা ব্যাটারি। ব্যাটারি ক্ষেত্রে এরকমভাবে আরেকটা দেখানো হয়, ব্যাটারিকে আমরা এরকমভাবে দেখাই। এটা ধারণা আমরা অলরেডি পেয়েছি। তার মানে এটা কি ব্যাটারি, এটা কি সেল বা ব্যাটারি ক্ষেত্রে কি হয়, ইএমএফ হয় বা বিভব পার্থক্য, অর্থাৎ দুইটা যে টার্মিনাল থেকে দুই টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমরা লিখে থাকি ভি প্লাস মাইনাস ভি মাইনাস, তাই তো? এটা হচ্ছে ব্যাটারি বিভব পার্থক্য বা ইএমএফ হয়। ঠিক তেমনি এটাকে বলা হয় রেসিস্টরটা হচ্ছে সেই বস্তুটা এবং তার কি থাকে, রেসিস্ট্যান্স, যাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেসিস্টরস। প্র্যাকটিক্যাল পারপাসে আমরা যে সমস্ত সার্কিটকে দেখে থাকি, যে কোনো ইলেকট্রিক সার্কিট, যেমনটা আমরা কেসিএল বা কেভিএল অর্থাৎ কিরচফস কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ লর আলোচনা করেছিলাম, সেখানেও আমরা কতগুলো জটিল সার্কিট এঁকেছিলাম। সেখানে এরকম কতগুলো রেসিস্টরকে যুক্ত থাকতে দেখেছিলাম, এরকমভাবে কোনো ব্যাটারিকে যুক্ত থাকতে দেখেছিলাম। অর্থাৎ প্র্যাকটিক্যাল পারপাসে এইরকম একাধিক রোধকে যুক্ত করে ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। এই যে রেসিস্টর বা রোধককে যুক্ত করা, এইটাকেই বলা হয় রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেসিস্টরস। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী হিসেব মতো এই রেসিস্টরগুলোকে যুক্ত করে থাকি। এই যে যুক্ত করা বা কম্বাইন করা, যাকে আমরা বলে থাকি কম্বিনেশন অফ রেসিস্টরস বা রোধের সমবায়, এটা সাধারণত দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে বা দুটি ভাবে করা হয়ে থাকে। একটাকে বলে থাকি আমরা শ্রেণী সমবায়, একটাকে বলে থাকি শ্রেণী সমবায়, ইংরেজিতে বলবো সিরিজ কম্বিনেশন। আরেক ধরনের সমবায় হয়, সেটাকে বলা হয়ে থাকে সমান্তরাল সমবায়। ইংরেজিতে আমরা বলবো এটাকে প্যারালেল কম্বিনেশন। কখন আমরা সিরিজ কম্বিনেশন করব, কখন আমরা প্যারালেল কম্বিনেশন করব, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা আমরা যখন বিস্তারিতভাবে এই দুটো সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো, তখন দেখবে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়, কখন আমরা শ্রেণী সমবায় ব্যবহার করি, কখন আমরা সমান্তরাল সমবায়কে ব্যবহার করি। তো চলো শুরু করা যাক যে শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়। তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো, দেখবে একটা স্পষ্ট ধারণা তোমাদের তৈরি হবে এই রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেসিস্টরসের উপরে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন বলতে কি বোঝায়। তাহলে প্রথমে আমরা এর সংজ্ঞাটা একটু লিখে নিই। ঠিক আছে, তো চলো সংজ্ঞাটা একটু লিখে নিই। কি বলা হচ্ছে যে যদি দুই বা ততোধিক রোধক বা রেসিস্টরের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা বলতে পারি যে রোধকগুলি শ্রেণী সমবায়ে রয়েছে। কি বলা হচ্ছে, আরেকবার পড়ি। যদি দুই বা ততোধিক রোধক বা রেসিস্টরের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা বলতে পারি যে রোধকগুলি শ্রেণী সমবায়ে রয়েছে। কি বলা হচ্ছে, চলো একটু বিস্তারিতভাবে বোঝা যাক। ধরো তোমাকে তিনটে রেসিস্টর দেওয়া আছে। কীরকম? ধরো এই একটা রেসিস্টর দেওয়া আছে, এই একটা রেসিস্টর দেওয়া আছে এবং এই একটা রেসিস্টর দেওয়া আছে। তোমাকে বলা হলো এই রেসিস্টরটার রেসিস্ট্যান্সের ভ্যালু কত, R1, এটার ভ্যালু হচ্ছে R2, এটার ভ্যালু হচ্ছে R3। তাহলে R1, R2, R3 কি বোঝাচ্ছে, এর রোধ বা রেসিস্ট্যান্সের ভ্যালু। পরিষ্কার? তাহলে এই তিনটা রোধ বা তিনটা রোধককে শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, এটা আমরা কখন বলবো, যখন এদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে।
অর্থাৎ শ্রেণী সমবায়ে থাকার মূল শর্তই হচ্ছে তাদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এই পদ্ধতিতে। কিভাবে? দেখো, আমি একটু ছবিটা আঁকছি এখানে। এই হচ্ছে একটা রেসিস্টর, এই হচ্ছে আরেকটা রেসিস্টর, এই হচ্ছে আরেকটা রেসিস্টর, ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এবার কি করলাম? এদেরকে আমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। এইরকমভাবে একটা ব্যাটারি নিলাম, এই হচ্ছে একটা ব্যাটারি, ব্যাটারির সঙ্গে আমরা যুক্ত করে দিলাম। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য ধরে নিচ্ছি V। সেটা অ্যাকচুয়ালি কত? V প্লাস মাইনাস V মাইনাস, এটা আমরা দেখেছি। তাহলে V প্লাস হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনালে পোটেনশিয়াল, আর V মাইনাস হচ্ছে নেগেটিভ টার্মিনালে পোটেনশিয়াল। তাহলে এইরকমভাবে কোনো একটা সার্কিটের মধ্যে যখন একটা ব্যাটারিকে যুক্ত করা হয় তখন কি হয়? তার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়। কোন দিক থেকে কোন দিক বরাবর? আমরা জানি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে এইভাবে একটা তড়িৎ প্রবাহিত হওয়া সৃষ্টি হয়। তার মানে আমরা ধরে নিচ্ছি এদিক দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই I পরিমাণ তড়িৎ যখন এখান দিয়ে এখানে আসবে, এই R1 এর মধ্য দিয়ে যাবে, এবার তোর এর কাছে অন্য কোনো রাস্তা নেই, একে R2 এর মধ্যে দিয়েই যেতে হবে, একে আবার R3 এর মধ্য দিয়েও যেতে হবে। তার মানে এই একই পরিমাণ তড়িৎ R1 এর মধ্য দিয়েও যাচ্ছে, R2 এর মধ্য দিয়েও যাচ্ছে, R3 এর মধ্য দিয়েও যাচ্ছে, তারপরে ফাইনালি সেই I পরিমাণ তড়িৎ আবার নেগেটিভ টার্মিনালে এসে ঢুকলো। তার মানে কি হলো? যেই শর্তটা আমাদের পালন করা প্রয়োজন ছিল যে আমি এই তিনটা রোধকে এমনভাবে যুক্ত করব যে এদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে হবে। এই ক্ষেত্রে আমরা ঠিক দেখতে পেলাম তাই হলো, যে এর মধ্য দিয়েও I পরিমাণ তড়িৎ যাচ্ছে, এর মধ্য দিয়েও I পরিমাণ তড়িৎ যাচ্ছে, এবং এর মধ্য দিয়েও I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই তিনটা রোধক বা এই তিনটা রোধ পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে রয়েছে। বোঝা গেল? তাহলে এই যে আমাদের সংজ্ঞাটা দেওয়া হয়েছে শ্রেণী সমবায়, সেটা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে তাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি আঁকলে পরে এইরকম পাবো। এবার এখান থেকে একটা গুরুত্বপূর্ণ রিলেশন আসে, চলো সেটাকে এখন একটু প্রুফ করা যাক। এর জন্য আমরা কি ব্যবহার করব? KVL, অর্থাৎ কিরচফস ভোল্টেজ ল, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, সেটাকে এক্ষেত্রে আমরা ব্যবহার করব। কিভাবে? আমরা দেখেছি KVL বা কিরচফস ভোল্টেজ লকে কিভাবে ব্যবহার করতে হয়। তার জন্য প্রথমেই শর্তটা কি? প্রথমে আমরা কি করি? একটা নামকরণ করি, প্রত্যেকটা জাংশন পয়েন্টে এক একটা নামকরণ করি, তাই তো? তাহলে আমরা এইভাবে করলাম। এটার নাম দিয়ে দিলাম আমরা X, এটার নাম দিয়ে দিলাম A, এই জায়গাটার নাম দিয়ে দিলাম আমরা B, এই জায়গাটার নাম দিয়ে দিলাম C, এটার নাম দিয়ে দিলাম D, এই জায়গাটার নাম দিয়ে দিলাম আমরা Y। হলো? তাহলে আমাদের KVLকে ব্যবহার করার প্রাথমিক শর্তই হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জাংশন পয়েন্টে এক একটা নাম দিতে হবে। তা আমরা নাম দিলাম X, A, B, C, D, Y। তাহলে দ্বিতীয় কাজটা কি? আমাদেরকে একটা বদ্ধ পথ কল্পনা করে নিতে হবে। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে এই হচ্ছে একটা বদ্ধ পথ। বদ্ধ পথটা কি? আমরা এখানে ধরে নিচ্ছি যে বদ্ধ পথ বা লুপ, সেটা এখানে আমাদের কি হবে? আমরা X থেকে যাওয়া শুরু করেছি, ধরে নিচ্ছি X থেকে আমরা A তে যাচ্ছি, A থেকে B তে যাচ্ছি, B থেকে C তে যাচ্ছি, C থেকে D তে, D থেকে Y তে, Y থেকে আবার X এ। তার মানে X, A, B, C, D, Y, X। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার সেই জায়গায় ফিরে এলাম। তাহলে এটা একটা লুপ বা একটা বদ্ধ পথকে নির্দেশ করছে। এবার দ্বিতীয় কাজটা কি? আমরা কি করব? বদ্ধ পথের কোন দিক বরাবর যাচ্ছি সেটা আমরা ক্লকওয়াইজ ডিরেকশনেও যেতে পারি, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেও যেতে পারি, যে কোনোভাবে ধরলেই হয়, এটাও আমরা দেখেছিলাম। তো ধরে নিচ্ছি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনেই যাচ্ছি, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এই দিক থেকে এই দিক বরাবর যাচ্ছি। হলো? তাহলে KVL, আমরা KVL কথাটি বারবার শুধু কিরচফস ভোল্টেজ না বলে, ভোল্টেজ ল না বলে আমরা KVL এই কথাটা বলছি। এই ধারণা আমরা পেয়েছি অলরেডি। KVL বলতে কী বোঝায় সেটাও আমরা দেখেছি। তাহলে KVL ব্যবহার করে আমরা কি লিখতে পারি? আমরা জানি কি
এই এক্স থেকে এ হয়ে বি হয়ে সি হয়ে ডি হয়ে ওয়াই হয়ে আবার এক্সতে ফিরে এলে একটা বদ্ধপথ হবে। এই বদ্ধপথ বরাবর প্রতিটা অংশের প্রতিটা এই অংশ এই অংশ এই অংশ এই অংশ এই অংশ এবং এই অংশ সবগুলোর যদি বিভব পার্থক্য নিয়ে তার বীজগাণিতিক যোগফল নিই সেটা কি হবে? শূন্য হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি আসবে? ভি এক্স এ প্লাস ভি এ বি প্লাস ভি বি সি প্লাস ভি সি ডি প্লাস ভি ডি ওয়াই প্লাস ভি ওয়াই এক্স ইজ ইকুয়ালস টু কী হবে? 0 হবে। পরিষ্কার হলো? তাহলে এইবার আমরা এখান থেকে কি লিখতে পারি? যাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে তার মানে নিশ্চয়ই তোমরা কেভিএলটাকে ভালো করে বোঝোনি। যদি না দেখে থাকো এই ভিডিওটা অবশ্যই তোমরা কেভিএলের ধারণাটা নিয়ে নাও, কারণ এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমাদেরকে এই কেভিএলটাকে ব্যবহার করতে হবে। সুতরাং এই কেভিএল সম্বন্ধে বা কিরচফস ভোল্টেজ ল বা কিরচফের দ্বিতীয় সূত্র সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি। ঠিক আছে, তো চলো তাহলে ভি এক্স ওয়াই কি? ভি এক্সে বলতে কি বোঝানো হচ্ছে? এক্স এবং এ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আমরা দেখেছিলাম এর আগের আলোচনার ক্ষেত্রে, কেভিএল আলোচনার ক্ষেত্রে, এই এক্স পয়েন্টে যে পোটেনশিয়াল মানে বিভব আর এ পয়েন্টে যে পোটেনশিয়াল দুটো সমান, কারণ এখানে একটা তারকে যুক্ত করা হয়েছে। এই তারকে আমরা থিওরিটিক্যালি কি ধরে নিই? রোধ শূন্য তার। তাহলে এর এখানে যা পোটেনশিয়াল হবে এখানেও সেই পোটেনশিয়াল, এখানেও সেই পোটেনশিয়াল, এখানেও সেই পোটেনশিয়াল। তাহলে এক্স এবং এ বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0। তাহলে এখানে আমরা সরাসরি এটাকে লিখতে পারি। এটাকে আমরা কি লিখব? 0। আচ্ছা, ভি এ বি, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? দেখো এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে আর এর রোধের ভ্যালু হচ্ছে কত? R1। তাহলে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত? I ইন্টু R1। ওহমের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি V ইজ ইকুয়ালস টু IR। তাহলে এখানে I ইন্টু R1 হবে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য। এইবার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমরা দেখেছিলাম এই যে বদ্ধ পথটা আমরা কল্পনা করেছি, এটা আমরা কোন দিক থেকে কোন দিক বরাবর যাচ্ছি? আমরা এই দিক থেকে এই দিক বরাবর যাচ্ছি, তাই তো? আর কারেন্টটা কোন দিক থেকে কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক থেকে এই দিক বরাবর। কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিক বরাবর যায়? উচ্চ বিভবযুক্ত স্থান থেকে নিম্ন বিভবযুক্ত স্থানের দিকে। তার মানে এই জায়গাটা হলো পজিটিভ পোটেনশিয়াল বা উচ্চ বিভবযুক্ত স্থান, এটা নিম্ন বিভবযুক্ত স্থান। আর আমরা কোন দিক বরাবর যাচ্ছি? উচ্চ থেকে নিম্নের দিকে যাচ্ছি। তার মানে আমরা বেশি থেকে কমের দিকে যাচ্ছি, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ IR1। ঠিক একইভাবে আমরা যখন বি থেকে সিতে দেখব তখন বি এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? I ইন্টু R2। এবং সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে, কারণ কারেন্টটা এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে। কারেন্ট সবসময় উচ্চ থেকে নিম্নের দিকে যায়, তার মানে আমরা যাচ্ছি উচ্চ থেকে নিম্নের দিকে, তাহলে এটা নেগেটিভ হবে। তাহলে IR2 প্লাস VCD সেটা কত হবে? মাইনাস IR3। আশা করি এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার ডি এবং ওয়াই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? 0, কারণ এই যে তার সেটা রোধ শূন্য তার। তাহলে রোধ শূন্য তার যদি হয় তাহলে এর ক্ষেত্রে বিভব পার্থক্য 0 হবে, কারণ এখানে যা বিভব এখানেও সেই বিভব। তাহলে দুটোর থেকে সমান দুটো জিনিসকে বিয়োগ করলে পরে কী পাবো? 0 পাবো। তাহলে এই ভি ডি ওয়াই ভ্যালু কত হবে? 0। আর ভি ওয়াই এক্স, এখানে আমরা কি পেয়েছি? একটা ব্যাটারিকে। তাহলে ব্যাটারির বিভব পার্থক্য কত? ভি। এবার আমরা যাচ্ছি কোন দিক থেকে কোন দিক বরাবর? এদিক থেকে এই দিক বরাবর। আমরা যাচ্ছি হচ্ছে এই দিক থেকে এই দিক বরাবর, ওয়াই থেকে এক্সের দিকে। তার মানে আমরা নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডের দিকে যাচ্ছি, নিম্ন থেকে উচ্চের দিকে যাচ্ছি, তাহলে এটা হবে পজিটিভ। তাহলে প্লাস ভি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাস IR1 মাইনাস IR2 মাইনাস IR3 প্লাস ভি ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে আমরা ভিটাকে একটা সাইডে রাখলাম আর বাকি তিনটাকে অন্য সাইডে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে পাবো ভি ইজ ইকুয়ালস টু IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে এখানে দেখো তিনটের মধ্যে আই রয়েছে, তাহলে আমরা এটাকে আই কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা পেলাম ভি ইজ ইকুয়ালস টু আই কমন নিলে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এটাকে আমরা একটা নাম দিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ হলো। ঠিক আছে, এবার এখানে যে তিনটা রোধকে আমরা নিয়েছি প্র্যাকটিক্যাল পারপাসে আমরা কি করি? এই রকম তিনটা রোধকে না নিয়ে এর বদলে যে কোনো একটা রোধ এমন নিতে পারি যে কিনা এই তিনটা রোধ যেই কাজ করতে পারে ও একা সেই কাজ করবে। কি বললাম কথাটা? আমরা এই সার্কিটটাকে এমনভাবে নিলাম, এখানে তিনটা রোধ না নিয়ে, মনে করো এটা হচ্ছে 2 ওহম, এটা মনে করো 3 ওহম,
এটা মনে করো 4 ওহম। তাহলে এই 2 ওহম, 3 ওহম এবং 4 ওহমের 3টা রেজিস্টরকে এইভাবে কানেক্ট করলে পরে এই 3টা মিলে যেই কাজ করবে, এর বদলে যদি আমি এমন একটা রেজিস্টরকে নেই সে একাই ওই 3টের কাজ করে দেবে, সেটাও তো হতে পারে। সেই যে রোধটা সেটাকে আমরা বলে থাকি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। ওটাকে আমরা বলে থাকি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বোঝা গেল? কি বললাম? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ হচ্ছে সেই রোধ যে এই 3টেকে রিপ্লেস করে দিতে পারে। মানে একে আমি যদি একা ব্যবহার করি, এ একা যেই পরিমাণ কাজ করবে এই 3টে মিলে সেই পরিমাণ কাজ করবে, বা উল্টোভাবে বললে এই 3টে রেজিস্টর বা 3টে রোধ যে পরিমাণ কাজ করতে পারে, এর বদলে আমি এমন একটা রোধ, তুল্য রোধকে নেব যে এই 3টে সমান কাজও একাই করে দিতে পারবে। তাহলে সেই রোধটাকে আমরা কি বলে থাকি? তুল্য রোধ। এটাকে আমরা এরকম আর নিচে ই কিউ, এই যে ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ, এটাকে বোঝানোর জন্য আমরা আর ই কিউ লিখে থাকি। তাহলে এটাকে যদি আমরা একটা সার্কিট আঁকি তাহলে কেমন হবে? আচ্ছা, এটা একটু উপর দিকে তুলে দিই। দেখো, এটাকে যদি আমরা একটা সার্কিটে আঁকি তাহলে সার্কিটটা এরকম দেখতে হবে। এই হচ্ছে এমন একটা রোধ যেটা কিনা এই 3টে রোধ মিলে যেই কাজ করছে ও একাই সেই কাজ করে দেবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই ব্যাটারিটা, ঠিক আছে? তাহলে এখানে ব্যাটারির এটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ওয়াই পয়েন্ট। এ পয়েন্টটা হচ্ছে আমাদের এটা এ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে এই যে রোধটাকে আমরা নিয়েছি এটা কত? এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। এর নিচে ই কিউ লিখলাম, মানে ইকুইভ্যালেন্ট বা তুল্য বা সমতুল্য, এই কথাটাকে বোঝানোর জন্য। তার মানে এই আর ইকুইভ্যালেন্ট যেই পরিমাণ কাজ করবে এই 3টে মিলে সেই পরিমাণ কাজ করবে। উল্টোভাবে বললে এই 3টে যেই কাজ করে এই 3টের কাজও একাই করে দিতে পারে। তাহলে আমি এরকম 3টে রেজিস্টর ব্যবহার করার কোনো দরকার নেই, এর বদলে আমি শুধুমাত্র এই একটাকে ব্যবহার করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে বলে থাকি আর ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এখানে ব্যাটারির বিভব পার্থক্য কত ছিল? ভি কত? ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য। তাহলে এই ক্ষেত্রেও আমরা কেভিএল ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কেভিএল ব্যবহার করি তাহলে কি পাবো? এখানে আমাদের নামকরণ তো হয়ে গেছে, আমাকে একটা বদ্ধ লুপ কল্পনা করে নিতে হবে। এইরকম একটা বদ্ধ লুপ কল্পনা করে নিচ্ছি। তাহলে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? এখানে আমরা লুপটাকে ধরে নিচ্ছি কি হবে, এক্স থেকে আমরা যাওয়া শুরু করলাম ঘড়ির কাঁটার দিক বরাবর, অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে এক্স থেকে গেলাম এতে, এ থেকে গেলাম ডিতে, ডি থেকে গেলাম ওয়াইতে, ওয়াই থেকে আবার ফিরে আসলাম এক্সতে। তাহলে আমার বদ্ধ পথ হয়ে গেল। তাহলে দুটো শর্তই হয়ে গেল, প্রথমে আমরা নামকরণ করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বদ্ধলুপ কল্পনা করে নিলাম। তাহলে এখানে দেখো এই ব্যাটারিটা যুক্ত করার ফলে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রেও তাই হবে। এদিক দিয়েও আই পরিমাণ তড়িৎ ঢুকবে, এখান দিয়ে আই পরিমাণ যাবে, এই আই পরিমাণ তড়িৎ আবার এদিক দিয়ে আবার নেগেটিভ টার্মিনালে এসে ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এখানে যদি আমরা কেভিএলকে ব্যবহার করি তাহলে কি পাবো? ভি এক্স এ প্লাস ভি এ ডি প্লাস ভি ডি ওয়াই প্লাস ভি ওয়াই এক্স ইজ ইকুয়ালস টু 0। কেভিএল অনুযায়ী এটা হবে এক্ষেত্রে যেমনটা আমরা পেলাম। তাহলে এই ভ্যালুগুলো এবার এখানে বসাই। ভি এক্সে কত হবে? এই দুই টার্মিনালটা একটা শুধুমাত্র তার দিয়ে যুক্ত, তাহলে এই ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 0। তাহলে এটা হলো 0। ভিএডি, দেখো কারেন্টটা যাচ্ছে কোন দিক থেকে কোন দিক বরাবর? এদিক থেকে এদিক বরাবর। আমরা যাচ্ছি কোন দিক থেকে কোন দিক বরাবর? এ থেকে ডি, এই দিক বরাবর। তাহলে আমরা এদিক থেকে এদিক বরাবর যখন যাচ্ছি তার মানে আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছি, কারণ কারেন্ট সবসময় উচ্চ থেকে নিম্নের দিকে যায়। আমরা উচ্চ থেকে নিম্নের দিকে যাচ্ছি মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছি, তার মানে এটা হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ আই আর ইকুইভ্যালেন্ট প্লাস ভি ডি ওয়াই, এটা কত হবে? 0। আর ভি ওয়াই এক্স কত হবে? আমরা যাচ্ছি এদিক থেকে এদিক বরাবর, মানে এদিক থেকে এদিক গিয়ে আবার এদিক যাচ্ছি। তাহলে ওয়াই এক্সের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছি, নিম্ন থেকে উচ্চের দিকে যাচ্ছি, তাহলে এটা হবে পজিটিভ। তাহলে এটা হবে আমাদের প্লাস ভি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম, এটা আরেকটু তুলে দিই উপর দিকে, তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট প্লাস ভি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই টার্মটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে পাবো ভি ইজ ইকুয়ালস টু
আই আর ইকুইভ্যালেন্ট। তাহলে এইটাকে আমরা নাম দিলাম 2 নম্বর রিলেশন। তাহলে এই 1 নম্বর রিলেশন আর 2 নম্বর রিলেশন একে তুলনা করলে কি পাবো? তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি লিখতে পারি? আমরা পেলাম ভি ইজ ইকুয়ালস টু এটা, আবার এখানে দেখলাম ভি ইজ ইকুয়ালস টু এটা, তার মানে নিশ্চয়ই এই টার্মটা এবং এই টার্মটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম আই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু আই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেলাম আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এইটাকে আমরা একটা বক্সের মধ্যে করে রাখি। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়ের থেকে পাওয়া। সেটা কি? যে 3টা রোধকে আমরা এমনভাবে যুক্ত করলাম তাদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই রোধ 3টি শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে রয়েছে। তারপরে কি দেখলাম? তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সের ধারণা থেকে কি পেলাম? যে এই 3টে রোধ মিলে যেই পরিমাণ কাজ করবে এর বদলে আমি একটা সিঙ্গেল রোধকে ব্যবহার করতে পারি, যেটা কি না এই 3টে রোধ যেই পরিমাণ কাজ করবে ও একাই সেই পরিমাণ কাজ করে দেবে। সেটাকে আমরা কি বলে থাকি? আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। তাহলে তুল্য রোধ থেকে আমরা কিভাবে পরিমাপ করব? মানে এখানে আমি 2 ওহমের একটা রেজিস্টর নিলাম, একটা 3 ওহমের রেজিস্টর নিলাম, একটা 4 ওহমের রেজিস্টর নিলাম। তাহলে আমার তুল্য রোধটা কত এমন একটা রেজিস্টর নিতে হবে যে কিনা এই 2, 3, 4 মিলে যে পরিমাণ কাজ করবে ও একাই সেই কাজ করে দেবে। সেটা কিভাবে পাবো? এই রিলেশনটাকে ব্যবহার করব। এই রিলেশনটা ব্যবহার করলে আমরা পেয়ে যাব, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে 3 আর 2 5, 5 আর 4 9। তার মানে আমি যদি একটা 9 ওহমের রেজিস্টর এই জায়গাতে লাগাই, মানে এই যে সার্কিটটা, এখানে যদি আমরা 2, 3, 4 এইভাবে না লাগিয়ে এর বদলে আমি একটা 9 ওহমের রেজিস্টর লাগিয়ে দেবো, তাহলে এই সার্কিটটা যে পরিমাণ কাজ করছিল এই সার্কিটটা ঠিক একই পরিমাণ কাজ করে দেবে। পরিষ্কার হয়ে গেল? তাহলে তুল্য রোধের ধারণা আমরা পেলাম, তুল্য রোধকে কীভাবে পরিমাপ করতে হয় সেটাও আমরা বুঝে গেলাম। এবার ধরো এখানে যে সবসময় 3টা রোধকেই ব্যবহার করতে হবে তা তো নাও হতে পারে। এরকম n সংখ্যক রোধকে আমার 5টা, 10টা, 50টা, 100টা রোধ যদি থাকে, তাহলে 100টা রোধের ক্ষেত্রে তুল্য রোধের ভ্যালুটা কত হবে? আমি তো একটা সার্কিটের মধ্যে 100টা রোধকে এভাবে যুক্ত করতে পারবো না আমরা, বা সেটা সবসময় সম্ভব হবে না। কিন্তু তার জায়গায় যদি আমি এমন একটা রোধকে ব্যবহার করব সেই 100টা রোধের কাজও একাই করে দেবে, তাহলে আমার সুবিধা হবে। তাহলে ওই একটা রোধ কত ওহমের হতে হবে সেটা আমরা পরিমাপ করব কিভাবে? এই রিলেশনটাকে ব্যবহার করে। তাহলে এইরকম যদি আমাদের কাছে n সংখ্যক রেজিস্টর থাকে, তাহলে ফর n সংখ্যক রোধ, তাহলে n সংখ্যক রোধের জন্য আমরা কি পাবো? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস, এরকম করতে করতে যতগুলো থাকবে আমরা পরপর যোগ করে যাব। লাস্টেটা মনে করো n নম্বর এটা, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে রিলেশনটা দাঁড়াবে এইরকম। তাহলে এইরকম আমাদের কাছে যতগুলো রোধই দেওয়া থাক না কেন, তার তুল্য রোধটাকে আমরা এই রিলেশনটাকে ব্যবহার করে খুব সহজেই নির্ণয় করতে পারি। তার মানে কি দেখতে পেলাম? যে শ্রেণী সমবায়ে যুক্ত যে কোনো সংখ্যক রোধের তুল্য রোধের ভ্যালু কি হবে? প্রত্যেকটা রোধের ইন্ডিভিজুয়াল যে রোধগুলো রয়েছে প্রত্যেকটা রোধকে নিয়ে আমি যদি যোগ করে দিই, তাহলে সেটা আমাদের তুল্য রোধের সঙ্গে সমান হচ্ছে। এবং এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত পাই যে এই আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধের ভ্যালুটা সবসময় এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর থেকে বেশি হতে হবে। যদি আমরা R1 ভ্যালুটা, ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম যে R1 ভ্যালুটা মনে করো 2 ওহম, R2 ভ্যালুটা কত? 3 ওহম, আর R3 ভ্যালুটা কত? 4 ওহম। তাহলে এই R1, R2, R3 এই তিনটাকে যদি আমি যোগ করি, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত পাবো? 9 ওহম। 4, 3, 7, 2, 9 ওহম। তাহলে দেখো ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সের ভ্যালুটা সবসময় এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর থেকে সবসময় বড় হবে। যখন আমরা সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন দেখব, তখন দেখবে উল্টো ঘটনা ঘটছে। কি ঘটনা? সেক্ষেত্রে দেখব যে এই আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা প্রত্যেকটা থেকে ছোট হবে। প্রত্যেকটার থেকে ছোট সেটা তো হবেই, যেটা সবচেয়ে ছোট তার চেয়েও ছোট হবে আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধের ভ্যালুটা। ব্যাপারটা বেশ মজার না? চল এই জিনিসটা এবার দেখা যাক।
তাহলে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনের ধারণা আমরা পেলাম। এবার চলো দেখা যাক সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন বলতে কি বোঝায়। চলো এবার পেজটা একটু উপরের দিকে তুলে দিই। এবার আমরা দেখব সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় বা ইংরেজিতে বলবো আমরা প্যারালেল কম্বিনেশন। প্যারালেল কম্বিনেশন। তাহলে শ্রেণী সমবায়ের মতো প্যারালেল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়ের একটা সংজ্ঞা থাকবে। চলো সেটা একটু দেখে নিই আমরা কি বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে এখানে, দুই বা ততোধিক রোধক বা রেসিস্টরকে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে তখনই বলতে পারবো যখন রোধকগুলির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান হয়। কি বলছে আরেকবার বলি, দুই বা ততোধিক রোধক বা রেসিস্টরকে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে তখনই বলতে পারবো যখন রোধকগুলির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান হয়। অর্থাৎ কতগুলো রেসিস্টর বা রোধকের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনে থাকার শর্ত হচ্ছে যে তাদের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা সমান হতে হবে। যেমনটা আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখেছিলাম যে সেখানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয় তাহলে বলতে পারবো তারা শ্রেণী সমবায়ে রয়েছে। অর্থাৎ শ্রেণী সমবায়ে থাকার শর্ত যেমন ছিল তাদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হতে হবে, ঠিক তেমনি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মূল শর্তটাই হচ্ছে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা সমান হতে হবে। পরিষ্কার? তাহলে সেটা কিভাবে সম্ভব, মানে সেই R1 R2 R3কে আমরা এমন কিভাবে লাগাতে পারি কোনো একটা সার্কিটের মধ্যে, কিভাবে সেটাকে আমি যুক্ত করব যাতে কিনা তারা সমান্তরাল সমবায়ে থাকবে, অর্থাৎ তাদের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা সমান হবে। সেটা কিভাবে করা হয়ে থাকে দেখো। তাহলে আমাদের কাছে তিনটা রোধক ছিল, এই একটা রোধক, এই একটা রোধক এবং এই একটা রোধক। তাহলে এর রোধের ভ্যালুটা কত ছিল, এই রোধের ভ্যালু ছিল আমাদের কাছে R1, এটা ছিল R2, এটা ছিল R3, তাই তো। এবার কি করলাম, এদেরকে আমি যুক্ত করে দিলাম, এদেরকে যুক্ত করে দিলাম। এবার কি করলাম আমরা, এর দুই প্রান্তের সঙ্গে একটা ব্যাটারিকে যুক্ত করে দেব। এই হচ্ছে একটা ব্যাটারি যাকে আমরা এই দুই প্রান্তের সঙ্গে যুক্ত করে দিলাম। তাতে কি হবে, তাতে কি হলো দেখো, এই যে আমরা ব্যাটারিটাকে যুক্ত করেছি আমরা কি ধরলাম, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভি, সেটা কত অ্যাকচুয়ালি ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তাহলে এই ব্যাটারিটাকে যুক্ত করার ফলে কি হবে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হবে। আমরা দেখেছিলাম এর আগের আলোচনার ক্ষেত্রে অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে এরকম ভি ব্যাটারি যুক্ত করলে তার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। তাহলে সেটাই এখানে আমরা ধরছি। তাহলে এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট বেরোবে এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে আই পরিমাণ কারেন্ট আবার ঢুকবে। এবার আমরা কি করছি, এবার কতগুলো টার্মিনালগুলোর নামকরণ করছি, প্রত্যেকটা সংযোগ বিন্দু একটা নাম দিচ্ছি। কীরকম, এই জায়গাটার নাম দিলাম আমরা এক্স, এই জায়গাটার নাম দিলাম আমরা ওয়াই, ঠিক আছে। এই জায়গাটার নাম দিলাম A1, এটার নাম দিয়ে দিলাম B1, এটার নাম দিলাম A2, এটার নাম দিলাম B2, এটার নাম দিলাম A3, এটার নাম দিলাম B3। পরিষ্কার? তাহলে দেখো এখন আমরা কি দেখব, এই R1 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সেটা কত, R2 এর মধ্যে বিভব পার্থক্য কত সেটা দেখব, R3 এর মধ্যে বিভব পার্থক্য কত সেটা দেখব। যদি দেখা যায় যে R1 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, R2 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য এবং R3 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান, তাহলেই আমরা বলতে পারবো যে R1 R2 R3 সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এটাই তো শর্ত, রোধকগুলির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান হতে হবে। তাহলে এখানে দেখো এই প্রান্তের পোটেনশিয়াল কত ধরে রেখেছি আমরা, ভি পজিটিভ। তাহলে এটা যদি ভি পজিটিভ পোটেনশিয়ালে থাকে, ভি পজিটিভ বিভবে থাকে, এটা একটা তার দ্বারা যুক্ত করেছি যেটা আমরা কি ধরে থাকি সবসময়, এটা রোধ শূন্য তার। তার মানে এখানে যদি ভি পজিটিভ পোটেনশিয়াল হয় এখানেও ভি পজিটিভ হবে, এখানেও ভি পজিটিভ হবে, এখানেও ভি পজিটিভ হবে। আর এখানে যদি ভি পজিটিভ হয় তাহলে আমি কি বলতে পারি, এই এক্স পয়েন্টে আমাদের এই বিভবের মান কত, ভি প্লাস। ঠিক একইভাবে এটা যদি ভি নেগেটিভ পোটেনশিয়ালে থাকে, এখানেও ভি নেগেটিভ, এখানেও ভি নেগেটিভ, এখানেও ভি নেগেটিভ, এখানেও ভি নেগেটিভ, তাহলে এটা হবে আমাদের ভি নেগেটিভ।
এবার এখানে যেই তার দ্বারা যুক্ত আছে এখানেও তো সেই তার দ্বারা যুক্ত, এখানেও সেই তার দ্বারা যুক্ত। তার মানে এই জায়গাটা যদি ভি পজিটিভ পোটেনশিয়াল হয় তাহলে A1 এই জায়গাটায় কত হবে পোটেনশিয়াল? ভি পজিটিভ। এই A2 এখানেও হবে ভি পজিটিভ, A3 এটাও হবে ভি পজিটিভ। পরিষ্কার? কারণ এই যে তার দ্বারা আমরা যুক্ত করেছি তো রোধ শূন্য তার। এটা আমরা KCL KVL এর ধারণা থেকে বিস্তারিতভাবে এটা আমি আলোচনা করেছিলাম। তাহলে এইখানে যদি ভি পজিটিভ হয় তাহলে এখানে ভি পজিটিভ হবে, এখানেও ভি পজিটিভ, এখানেও ভি পজিটিভ, এখানেও ভি পজিটিভ। ঠিক একইভাবে এই জায়গাটা যদি ভি নেগেটিভ হয় তাহলে এই দিক সব জায়গাতেই ভি নেগেটিভ হবে। এখানে যদি ভি নেগেটিভ হয় তাহলে এখানেও ভি নেগেটিভ, এখানেও ভি নেগেটিভ, এখানেও ভি নেগেটিভ। হয়ে গেল। তাহলে R1 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে? R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা কত? VA1 মাইনাস VB1, তাই তো? VA1 কত? VA1 পয়েন্টে বিভবের মান কত? ভি পজিটিভ। আর B1 পয়েন্টে বিভবের মান কত? ভি নেগেটিভ। আবার ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ মানে কত? ভি। হয়ে গেল। ঠিক একইভাবে আমরা কি পাচ্ছি? R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা কত হবে? সেটা হবে কত? ভি অ্যাট A2। তাহলে A2 বিন্দুতে বিভবের মান মাইনাস B2 বিন্দুতে বিভবের মান। এবার A2 বিন্দুতে বিভবের মান কত? ভি পজিটিভ। আর B2 বিন্দুতে বিভবের মান ভি নেগেটিভ। তাহলে ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ মানে আসলে কি বোঝাচ্ছে? ভি। এটা হলো ভি। ঠিক একইভাবে আমাদের R3 এর জন্য তার দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সেটা কত হবে? সেটাও হবে একইভাবে আমাদের ভি অ্যাট A3 মাইনাস ভি অ্যাট B3। সেটা কত? ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ মানে কত? ভি। তাহলে আমরা কি পেলাম? R1 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সেটা কত? ভি। R2 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, সরি এটা R2 হবে, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হলো? ভি। R3 দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সেটা কত হলো? ভি। তাহলে তিনটেরই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান। তার মানে বলতে পারি এই অবস্থায় এই তিনটা রোধ বা R1 R2 R3 সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশনে রয়েছে। তাহলে থিওরিটিক্যালি যে জিনিসটা বলা হচ্ছে, আমরা একটা সার্কিটে যদি আমাদেরকে এইভাবে সমান্তরাল সমবায় যুক্ত করতে হয় তিনটা রোধকে, তাহলে আমাদেরকে এইভাবে কানেক্ট করতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে R1 R2 R3 সমান্তরাল সমবায় রয়েছে। পরিষ্কার হলো? তাহলে দেখো এবার এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা পাবো। সেটা কি? দেখো এখানে আমরা কি পেলাম? এই যে আমাদের কারেন্ট I, তাই তো? এই কারেন্টটা কি করছে? এইখান থেকে এই দিক বরাবর আসছে, এইখানে অবধি এলো, তাতে কোনো সমস্যা নেই। মানে এখান থেকে I কারেন্ট বেরোলো, এখান দিয়ে এলো, এখান দিয়ে এসে যে এইখানে আসলো, এর কাছে এখন তিনটা রাস্তা। তাকে এদিক দিয়েও যেতে পারে, সে এদিক দিয়েও যেতে পারে, সে এদিক দিয়েও যেতে পারে। এটার বিরাট কনফিউশনের মধ্যে পড়ে গেল এই I। এখন সে কোন দিক বরাবর যাবে? সে কি এই রাস্তা বরাবর যাবে, নাকি সে এই রাস্তা বরাবর যাবে, নাকি সে এই রাস্তা বরাবর যাবে? কি করে এই I এ বিভক্ত হয়ে যায়, এ কোনো পার্শিয়ালিটি করে না এখান থেকে। মানে এ শুধুমাত্র R1 এর মধ্য দিয়ে যাবে, বা শুধুমাত্র R2 এর মধ্য দিয়ে যাবে, বা শুধুমাত্র R3 এর মধ্য দিয়ে যাবে, এমনটা সে করে না। তার কিছুটা অংশকে R1 এর মধ্য দিয়ে পাঠায়, কিছুটা অংশকে R2 এর মধ্য দিয়ে পাঠায়, কিছুটা অংশকে R3 এর মধ্য দিয়ে সে পাঠায়। তাহলে কত পরিমাণ পাঠায়? আমরা ধরে নিচ্ছি যে এই R1 এর মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এর মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এইটার মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং এটার মধ্য দিয়ে I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে কি হবে? অবশ্যই এই I এর ভ্যালুটা I1 প্লাস I2 প্লাস I3 এর সঙ্গে সমান হবে, তাই তো? কারণ এই আইটাই তো বিভক্ত হয়ে I1 I2 I3 হয়ে গেল। এই I এর মধ্যে I1 পরিমাণ পাঠালো R1 এর মধ্য দিয়ে, I2 পরিমাণ পাঠালো R2 এর মধ্য দিয়ে, এবং I3 পরিমাণ পাঠালো R3 এর মধ্য দিয়ে। এই I1 I2 I3 কোথা থেকে এলো? I এর মধ্যে থেকে এলো। তাহলে এই রিলেশনটাকে একটু মনে রাখবে, একটু পরে এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো, এবার ওহমের সূত্রটাকে কাজে লাগাও। এর মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং এর রোধের মান কত? R1। তাহলে ওহমের সূত্র অনুযায়ী এই A1 এবং B1 এই বিন্দু দুটির মাঝখানে বিভব পার্থক্য এই কত? V। সেই V এর ভ্যালুটা কত হবে? এক্ষেত্রে V এর ভ্যালুটা কত হবে?
I1 R1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে I1 ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই R1, ঠিক কিনা? ঠিক একইভাবে আমি যদি R2 এর ক্ষেত্রে দেখি, তাহলে R2 এর মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে A2 এবং B2 এই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্যের মান কত হবে, I2 ইন্টু R2, কারণ আমরা জানি V ইজ ইকুয়ালস টু IR। তাহলে I2 ইন্টু R2 হবে এই A2 এবং B2-র মধ্যে বিভব পার্থক্য। সেটা আসলে কত, সেটা আসলে V। এই যে R2 এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, সেটা V। তার মানে এক্ষেত্রে আমাদের V কত হবে, I2 R2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, I2 ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই R2, পারি লিখতে। ঠিক একইভাবে R3 এর জন্য এর মধ্য দিয়ে I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এই A3 এবং B3 এই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্যের মান কত হবে, I3 R3, এবং সেটা কত, V। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি V ইজ ইকুয়ালস টু I3 R3। তাহলে এটা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা লিখতে পারি I3 ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই R3। তাহলে দেখো এখান থেকে আমি I1 I2 I3 এর তিনটা ভ্যালু পেলাম। এবার এই তিনটে ভ্যালুকে আমি এখন এই রিলেশনের মধ্যে বসাবো। তাহলে আমরা এখান থেকে পেয়েছি I ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I1 এর জায়গায় আমি লিখতে পারি V ডিভাইডেড বাই R1, I2 এর জায়গায় লিখতে পারি V ডিভাইডেড বাই R2 প্লাস V ডিভাইডেড বাই R3 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি একটা V, দেখো তিনটার মধ্যেই কমন রয়েছে, তাহলে এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, বাইরে বের করে নিচ্ছি। তাহলে ভিতরে পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3। এটা কত, এটা হচ্ছে আমাদের I। এইটাকে আমি একটা নাম্বারিং করে রাখছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিলেশন, ঠিক আছে? তাহলে এইবার দেখো আমরা যেমনটা শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখলাম যে R1 R2 R3 তিনটা রোধকে কোনো একটা সার্কিটের মধ্যে ব্যবহার না করে তার বদলে যদি আমি এমন একটা রোধকে ব্যবহার করতে পারি যেটা কিনা ওই তিনটা রোধের কাজ একাই করে দিতে পারবে, তাহলে আমার সেটা অনেক বেশি ইউজফুল হবে, সেটা আমার ক্ষেত্রে অনেক বেশি লাভজনক হবে, তাই না? আমার তিনটে রোধ আলাদা আলাদা করে লাগানোর প্রয়োজন নেই, তার বদলে আমি এমন একটা জায়গায় লাগাবো যে কিনা ওই তিনটের কাজও একাই করে দিতে পারবে, যেটাকে আমরা কি বলেছিলাম, তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। ঠিক একইভাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেও এই যে তিনটা রোধ R1 R2 R3 আমি তিনটা রোধকে এইভাবে যুক্ত করেছি এত কষ্ট করে, এইভাবে না করে এর বদলে যদি আমি একটা রোধকে ব্যবহার করতে পারি যে কিনা এই তিনটে রোধ মিলে যেই কাজ করছে সেই তিনটের কাজও একাই করে দিতে পারবে, তাহলে বেশ ভালো হতো। সেটাও করা যায় এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই তিনটের বদলে আমি একটা রোধকে এই জায়গাতে লাগাবো যার ভ্যালু কত হবে, R ইকুইভ্যালেন্ট, মানে তুল্য রোধ। তাহলে সেটা দেখা যাক, চলো এটা একটু উপর দিকে তুলে দিই পেজটাকে। দেখো তাহলে আমাদের কাছে কি ছিল, এই হচ্ছে আমাদের তিনটা রোধকে এখানে আমরা কানেক্ট করে রেখেছিলাম, এই তিনটা রোধকে এবার লাগাবো না, এই হচ্ছে আমাদের ব্যাটারির, এই হচ্ছে আমাদের ব্যাটারি। এই ব্যাটারিতে এই তিনটে রোধকে না ব্যবহার করে এর জায়গায় আমরা একটা রোধকে ব্যবহার করব যে কিনা ওই তিনটে রোধের কাজ একাই করে দিতে পারবে। এটাকে আমরা কি বলছিলাম, আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধ হলো। তাহলে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ধরেছিলাম V। V কত আসলে, V প্লাস মাইনাস V মাইনাস, ঠিক আছে? তাহলে এইরকমভাবে একটা V বিভব পার্থক্য সম্পন্ন কোনো একটা ব্যাটারিকে একটা সার্কিটের সঙ্গে যুক্ত করলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হবে কোন দিক থেকে কোন দিক বরাবর, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল বরাবর। অর্থাৎ এই দিক থেকে ধরে নিচ্ছি কত পরিমাণ, I পরিমাণ, যেমনটা আমরা আগের ক্ষেত্রে দেখলাম। V বিভব পার্থক্যযুক্ত একটা ব্যাটারি যুক্ত করলে তার মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। তাহলে এই I পরিমাণ কারেন্ট এদিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে এসে আবার নেগেটিভ টার্মিনালে ঢুকে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, X পয়েন্ট, এই হচ্ছে আমাদের Y পয়েন্ট। তাহলে এই জায়গায় পোটেনশিয়ালের ভ্যালু কত, V পজিটিভ, এই জায়গাটা কত, V নেগেটিভ। তাহলে এখানে যদি V পজিটিভ হয় এখানেও V পজিটিভ, এখানেও V পজিটিভ, এখানেও V পজিটিভ, এই জায়গাটাতেও হবে V পজিটিভ। ঠিক একইভাবে এই জায়গায় যদি V নেগেটিভ হয় তাহলে এইরকম তারের জন্য সব ক্ষেত্রেই V নেগেটিভ হবে, তাহলে এই জায়গাটা কত হলো, V নেগেটিভ। এবার এই ব্যাটারিটাকে যুক্ত করার কারণে এর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এদিক থেকে এদিক বরাবর, তাই তো? তাহলে এই R ইকুইভ্যালেন্ট এই রোধের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে আমি কি লিখলাম,
আর ইকুইভ্যালেন্ট এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সেটা কত, ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, মানে এক্স এবং ওয়াই পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য সেটা। এবার ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ সেটা মানে কত, ভি। তাহলে এই ভি এর ভ্যালুটা আসলে কি আসবে, ওহমের সূত্র অনুযায়ী আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, ওহমের সূত্র থেকে এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, রিঅ্যারেঞ্জ করে আই ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এইটাকে আমরা নাম দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে পেলাম আমরা 1 নম্বর সমীকরণ আই ইজ ইকুয়ালস টু এটা, আবার এখানে পেলাম 2 নম্বর সমীকরণ থেকে আই ইজ ইকুয়ালস টু এটা। তাহলে আই সমান যদি এটা হয় আর আই সমান যদি এটা হয় তাহলে আমি বলতে পারি এটা ইজ ইকুয়ালস টু এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 ও 2 নং সমীকরণ থেকে কি পাই, ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কী হবে, ভি ইন্টু 1 ডিভাইড বাই আর ওয়ান প্লাস 1 ডিভাইডেড বাই আর টু প্লাস 1 ডিভাইডেড বাই আর থ্রি। তাহলে ভি আর ভি ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে আমরা পেলাম 1 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন তুল্য রোধ ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সকে ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। বোঝা গেল? তাহলে 3টে রোধ R1 R2 R3 আমরা নিয়েছিলাম, এদেরকে আমরা যদি ব্যবহার না করে এর জায়গায় একটা রোধকে ব্যবহার করতে চাই তাহলে সেই একটা রোধের ভ্যালু কত হতে হবে যে কিনা এই 3টে রোধের কাজ একাই করে দিতে পারবে, সেটা ক্যালকুলেট করতে পারি আমরা এই রিলেশনটাকে ব্যবহার করে। পরিষ্কার হয়ে গেল? এবার যদি এখানে আমাদের 3টে রোধ না থেকে 5টা থাকতো, 10টা রোধ থাকতো, 100টা রোধ থাকতো, n সংখ্যক রোধ থাকতো, তাহলে তার ক্ষেত্রে আমরা কি লিখতাম? তাহলে আমরা কি লিখতে পারি, n সংখ্যক রোধের জন্য, এরকম যদি n সংখ্যক রোধ থাকতো তাহলে তার জন্য আমরা কি লিখতে পারবো, ঠিক এই রিলেশনটাকে এইভাবে লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কত হবে, আমি R1 নিলাম, R2 নিলাম, R3 নিলাম, এরকম করতে করতে যতগুলো থাকবে যদি n সংখ্যক থাকে তাহলে প্রত্যেকটাকে এইভাবে নিয়ে আমরা যোগ করে দেবো। তাহলে ফাইনালি যেই এক্সপ্রেশনটা পাবো এটা হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনটা। কার জন্য? n সংখ্যক রোধকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তার তুল্য রোধ আর ইকুইভ্যালেন্টের ভ্যালু ক্যালকুলেট করার শর্ত হচ্ছে এটা। এই ফর্মুলাটা ইউজ করে আমরা আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা বের করতে পারবো। পরিষ্কার? তাহলে এটা আমাদের কি বলছে, যে কিছু সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে সমবায়টির তুল্য রোধ, এই তুল্য রোধের অনন্যক নিলে পরে সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের অনন্যকের যোগফলের সঙ্গে সমান। কি বললাম? কিছু সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এই সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধের অনন্যকের ভ্যালুটা সেটা প্রত্যেকটা রোধের অনন্যকের ভ্যালুর যোগফলের সঙ্গে সমান হবে। পরিষ্কার? এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এখান থেকে একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, মানে আমি একটা ক্যালকুলেশন করে তোমাদেরকে একটা সিদ্ধান্ত প্রুফ করে দেখাই। সেটা কি? দেখো, ধরো তোমাকে বললাম R1 এর ভ্যালুটা হচ্ছে 2 ওহম, R2 এর ভ্যালু মনে করো 4 ওহম, আর R3 এর ভ্যালুটা কত হচ্ছে মনে করো ধরে নিচ্ছি 6 ওহম। তাহলে এইরকম 3টা রোধ আমি নিলাম। আমরা দেখেছিলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই 3টা রোধের তুল্য রোধের ভ্যালু কত হবে, আমি সিম্পলি এটাকে যোগ করে দিলে পরেই ভ্যালুটা বেরিয়ে যাবে। অর্থাৎ 12 ওহমের একটা রোধকে ব্যবহার করলে শ্রেণী সমবায় যুক্ত করলে তার ক্ষেত্রে এই 3টে রোধ মিলে যাই কাজ করবে ওই 12 ওহমের রোধটা একই কাজ করে দেবে। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সেটা কিভাবে ক্যালকুলেট করব, তাহলে সেটা ক্ষেত্রে আমরা কি দেখব, এই ফর্মুলাটাই কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট সেটা কত হবে, প্রত্যেকটা রোধের অনন্যকের যোগফলের সঙ্গে সমান। তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। তাহলে এটাকে আমরা সরলীকরণ করি একটু,
এটার করলে পরে আমরা পাবো 12, তার মানে এটা 6, এটা 3, এটা 2, তাহলে 6 3 9 10 11, 11 ডিভাইডেড বাই 12, তাহলে আমাদের কাছে এলো 1/r ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অনন্যকের ভ্যালুটা কত এলো 11 ডিভাইডেড বাই 12, তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধের ভ্যালু কত হবে 12 ডিভাইডেড বাই 11, যেটা অ্যাকচুয়ালি কত আসে অ্যাপ্রক্সিমেটলি 1.1 ওহম। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তের কথা আমি বলছিলাম, যেটা কিনা আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি দেখলাম, যে প্রত্যেকটা রোধকে নিয়ে যদি আমরা তুল্য রোধ বের করি তাহলে তার ভ্যালুটা যেটা আসবে সেটা সব সময় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের থেকে বড় হবে। মানে এদেরকে যদি আমি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে তুল্য রোধের ভ্যালু কত আসবে আমাদের কাছে 12, তাহলে 12 দেখো 2-এর থেকেও বড়, 4-এর থেকেও বড়, 6-এর থেকেও বড়, তুমি যে কোনো সংখ্যা নিয়ে দেখতে পারো এই কথাটা সবসময় সত্য। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গেল। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত এলো 1.1, আমার এখানে 3টে রোধ নিয়েছি, সবচেয়ে ছোট রোধ কত 2, এই ইকুইভ্যালেন্টের ভ্যালুটা 2-এর থেকেও ছোট হলো। তার মানে আমি যেটা বলতে চাইছি এখান থেকে যে সিদ্ধান্তটা আমরা পাই যে কতগুলো রোধকে আমরা যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে সেই সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধের ভ্যালু সবসময় ওই যেই রোধগুলো আমরা নিয়েছিলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তাদের মধ্যে সবচেয়ে ছোট যেই রোধটা হবে তুল্য রোধের ভ্যালুটা সেই সবচেয়ে ছোট ভ্যালুর থেকেও ছোট হবে। বোঝা গেল কথাটা? সুন্দরভাবে বললে এরকম হয় যে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধ সমবায়ের রোধগুলির ক্ষুদ্রতম রোধটির চেয়েও ক্ষুদ্র হয়। তোমরা যে কোনো সংখ্যা নিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো, একটা মনে করো 1 ওহম নিলে, একটা 4 ওহম নিলে, একটা 10 ওহম নিলে, তার ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করবে দেখবে ওই আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা 1-এর থেকেও কম আসবে। তুমি যে কোনো সংখ্যার থেকে মানে যেই সংখ্যাগুলো নিয়ে করবে সবচেয়ে ছোট সংখ্যার থেকেও কম হবে আমাদের তুল্য রোধের ভ্যালু যখন আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই তুল্য রোধের ভ্যালুটাকে বের করব। পরিষ্কার? তাহলে রোধের সমবায় বলতে কি বোঝায়? রোধের সমবায় কয় প্রকার? শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়, সেটার ক্ষেত্রে আমরা দুটো এক্সপ্রেশন পেলাম যে তুল্য রোধের ভ্যালুটা কিভাবে বের করতে হয়। তাহলে আশা করি তোমাদেরকে আমি একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম রোধের সমবায়ের। তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।